আমি আপনার মাধ্যমে বলতে পারি, এই দেশকে নিয়ে যেন কেউ খেলা করে না। আমরাও বলে দিচ্ছি যে এই আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন বাংলার মাটিতে হবে না। নো শেখ হাসিনা, নো ইলেকশন, নো ভোট, নো ভোট। আমরা কোন অবস্থাতেই এই নির্বাচন হতে দেব না। কোনোভাবেই ইউনুসের অধীনে নির্বাচন হতে পারে না, পারে না, বাংলার জনগণ হতে দেবে না ইনশাআল্লাহ। এই যে আপনি যেটি বলছিলেন যে নির্বাচন অনুষ্ঠিত হতে দেবেন না, কিন্তু ইউনূস সরকার বা বর্তমান যারা ক্ষমতায় আছে তারা যদি শেষ পর্যন্ত একটি একতরফা নির্বাচনের দিকে যায়, সেক্ষেত্রে আওয়ামী লীগ কি করবে বা আওয়ামী লীগের পথ কি হবে? একটি করুণ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে ডক্টর ইউনূসকে। পালাবারও পথ পাবে না। পালাবারও পথ পাবে না। এই যে পালাবার পথ পাবে না বলছেন, নানক ভাই, পালাবার পথ পাবেন না বলছেন, ওই নির্বাচন করে শান্তিতে থাকতে পারবে না। ওই নির্বাচন পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে না। সবার কাছে আমি আকুল আবেদন জানাবো, আপনারা 13 তারিখকে সামনে রেখে আপনারা ঐক্যবদ্ধ হন। আপনার ঢাকায় আমরা 13 তারিখে আমরা লকডাউন দিয়েছি, লকডাউন, সকাল সন্ধ্যা লকডাউন। সেই লকডাউনকে সফল করার জন্য আপনারা ঝাঁপিয়ে বলুন। 10 তারিখ থেকে 10, 11, 12, 13 যেন রাজধানী ঢাকা শহর যেন আমাদের দখলে থাকে, জয় বাংলার দখলে, মুক্তিযোদ্ধাদের দখলে। যুক্ত আছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক। নানক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে বাংলাদেশে নির্বাচন নিয়ে যেই আলোচনা উঠেছে এবং নির্বাচন বলা হচ্ছিল যে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন যে সরকার ক্ষমতায় আছে এখন বাংলাদেশে, তারা কিন্তু এটি বলে আসছিলেন, কিন্তু বিভিন্ন মহল থেকে এই নির্বাচন আয়োজনে অনিশ্চয়তা, সন্দেহ তৈরি হয়েছে। এবং আপনি জেনে থাকবেন যে আজকে যে বিএনপি এতদিন এই সরকারকে অন্ধভাবে সমর্থন দিয়ে আসছিল, সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনও বলেছেন যে আসলে এমনটি হবার কথা ছিল না, এবং উনি একটি সন্দেহের আশঙ্কা জানিয়েছেন। উনি বলেছেন যে একটি অগণতান্ত্রিক অপশক্তি আর কাছে বিনা শর্তে আত্মসমর্পণ করতে হয় কিনা, এ ধরনের একটি আশঙ্কার কথাও কিন্তু তারেক রহমান বলেছেন। সার্বিক বিষয়ে নির্বাচন নিয়ে আসলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে কিনা আপনারা কি মনে করেন? দেখেন, ধন্যবাদ তুষার। আমি একটি বিষয় আমি আগে বলে রাখতে চাই যে দেশের নির্বাচন, এই নির্বাচনটি কোনো এনজিওর নির্বাচন নয়, বা এটি কোনো সমিতি বা সংস্থার নির্বাচন নয়। এটি দেশের নির্বাচন নিয়ে আমরা কথা বলছি। সেই দেশের নির্বাচনটি কার অধীনে হবে? দেখেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থান পরিবর্তন করেছেন, কিন্তু তিনি পদত্যাগ করেননি। তিনি এখনো সাংবিধানিকভাবে বৈধ প্রধানমন্ত্রী। দেশের নির্বাচন বা যা কিছুই করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেই করতে হবে। এরপরও কথা থাকে যে কার সঙ্গে আলোচনা করবেন। আমাদের পার্টির সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সমস্ত বিষয়গুলি ইতিমধ্যেই জনগণের সামনে পরিচ্ছন্ন ধারণা দিয়েছেন। যে কথা আমি বলছিলাম যে এটা কোনো সমিতি বা সংস্থার নির্বাচন নয়, দেশবাসীর নির্বাচন হতে হলে কার অধীনে নির্বাচন হবে? সকল দলের
গ্রহণযোগ্য একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে। একটি অবৈধ সরকার এই ফ্যাসিস্ট খুনি ইউনূসের তত্ত্বাবধানে একটি নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, তার সে ফ্যাসিস্ট ইউনূস, তার উপদেষ্টা মণ্ডলী এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যারা, তারা সবই কিন্তু একটি পক্ষ। কাজে একটি পক্ষ দেশে নির্বাচন করবে, এ ফাঁকা মাঠে গোল দিবে, সেই নির্বাচন কিন্তু আমরা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। দেখেন এই এভাবে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কিন্তু খালেদা জিয়াও করেছিল। ডক্টর ইউনূস যদি খালেদা জিয়াকে করেন তাহলে জানতে পারবেন যে 15ই ফেব্রুয়ারির যে নির্বাচন অনুষ্ঠান করেছিল আওয়ামী লীগকে বাদ দিয়ে, সেই নির্বাচনের ফলাফলটি কি হয়েছিল। কাজে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন বাংলাদেশে হবে না, হতে দেওয়া হবে না। দুই, এই অবৈধ সরকারের অধীনে কোন নির্বাচন অনুষ্ঠিত, গ্রহণযোগ্য কোন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। নির্বাচন যদি অনুষ্ঠিত হতে হয় তাহলে এই অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে, নির্বাচন সংশ্লিষ্ট সকল কাঠামোগুলির পরিবর্তন করতে হবে এবং একটি তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকার নির্বাচন পরিচালনা করবে। আমরা বুকের জোর রয়েছে যে সেই নির্বাচনটি যদি অনুষ্ঠিত হয়, একটি দল নিরপেক্ষ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার যদি হয় এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যারা, তারা যদি শতভাগ নিরপেক্ষতা রক্ষা করে, তাহলে আমি আপনার মাধ্যমে এই দর্শক শ্রোতাদেরকে সাক্ষী রেখে বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ একটা ভূমিধস বিজয় লাভ করবে। যদি বিজয় লাভ না করে, তাহলে আমি রাজনীতি তওবা করে আমি রাজনীতি ছেড়ে দেবো। ভাই, এই যে আপনি বলছেন আত্মবিশ্বাসের সঙ্গে যে আওয়ামী লীগ বিজয় অর্জন করবে, আমরা মাঠে দেখছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে জুলুম নিপীড়ন চলছে, তারা রাস্তায় নামলেই গ্রেপ্তার হচ্ছেন, জেলখানায় হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, এমনকি নিজের বাসার ছাদে হাঁটতে গিয়েও খুন হচ্ছেন আওয়ামী লীগের নেতারা। তো এই যখন বাংলাদেশে রাজনৈতিক নিপীড়নের পরিস্থিতি, এমন পরিস্থিতিতে কি আপনারা মাঠে নামতে পারবেন, বা আসলে এই পরিস্থিতিতে আপনি ভোটে জয়ের আশা করছেন কিভাবে বা কেন? আমি তো বলেছি যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, কারণ এই সরকার এসেছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে হত্যা করার জন্য, মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য। এবং সে কারণেই তো সারা বাংলাদেশে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এই মায়ের সামনে সন্তানকে হত্যা করেছে, স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করেছে। কারাগারে প্রায় 2.5 লক্ষ নেতা কর্মী কারাগারে নেওয়ার পরও নিস্তার দেয়নি। সেই কারাগারে বসে বিনা চিকিৎসায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদেরকে হত্যা করছে। আপনি যে কথা বলেছেন, এই গত পরশুদিন রাতে সিলেটের সাদে যে আওয়ামী লীগের নেতাটি হাঁটতে উঠেছিলেন, তাকে কি নৃশংসভাবে হত্যা করেছে। তার পেট কেটে ভুঁড়ি ফেলে দিয়েছে, তার সমস্ত শরীর ক্ষত বিক্ষত করেছে। এই যাদের চরিত্র, তারা নির্বাচন করবে? কোনোদিনই করবে না। তবে আমি একটি কথা বলে রাখি, আপনি শুরুতে যে কথা বলছিলেন তারেক জিয়ার বক্তব্য সম্পর্কে,
দেখেন, আসলে এই ইউনূসকে, এই ডক্টর ইউনূসকে যারা সঙ্গ দিয়েছেন, সেদিন যারা লন্ডন থেকে নির্দেশ দিয়ে দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়িঘর, লাখো লাখো আওয়ামী লীগের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে, লন্ডন থেকে টেলিফোন করে যে 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 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐতিহাসিক 32 নম্বরকে বুলডোজার দিয়ে ভেঙে চলে বিলীন করে দিয়েছে, বঙ্গবন্ধুর সমস্ত আবর্তগুলিকে ধ্বংস করেছে, সে আবার লন্ডনে গিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। আসলে এই 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 অপরিপক্ক মানুষগুলি বাংলাদেশকে ধ্বংস করে দিল এই 14 মাসে। এই অপরিপক্ক মানুষগুলি ডক্টর ইউনূসকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। চিনতে পেরেছিলেন একজন, তিনি হলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যেই কারণে তিনি বহু আগে থেকে আভাস দিয়েছিলেন অ্যাজ এ প্রধানমন্ত্রী, অ্যাজ এ প্রাইম মিনিস্টার, তিনি এই ইউনূস সম্পর্কে যে কথাগুলি বলেছিলেন জাতির কাছে, দেশবাসীর কাছে, সেটি আজকে সত্যি প্রমাণিত হয়েছে। এই মানুষটা, এটি একটি অমানুষ, এটি একটি অর্থপিপাসু, এটি একটি অর্থপিপাসু, অর্থলিপ্সু, রক্তপিপাসু। এই মানুষটি এসেছিল তার ব্যক্তি স্বার্থে সাধারণ ছাত্রদেরকে ব্যবহার করে এই দেশটায় সে তার স্বার্থ রক্ষা করে গিয়েছে। কাজেই কেবল তো বলা শুরু করেছেন তারেক রহমান সাহেব, আস্তে আস্তে দেখতে পাবেন, আস্তে আস্তে দেখতে পাবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন। যখন সব বোঝার ওনার শেষ হয়ে যাবে, তখন ওনাদের হাতে আর কিছুই থাকবে না করার, কিছুই থাকবে না করার। জামাতকে নিয়ে, এসপিকে নিয়েই ডক্টর ইউনূসের পথ চলা এবং পথ চলবে। কিন্তু দেশটির কি হবে ভাই? আমাদের প্রিয় জননীর জন্মভূমি আজ কোথায় দাঁড়িয়ে রয়েছে বলেন? হত্যা, গুম, খুন, ডাকাতি, রাহাজানি, লুট, গার্মেন্ট শিল্প 285টি বন্ধ হয়ে গিয়েছে। 15 থেকে 17 লক্ষ নারী এবং পুরুষ শ্রমিক আজকে কর্মহীন হয়ে পড়েছে। আজকে কত বাণী শুনিয়েছিল, কত কিছু শুনিয়েছিল। লজ্জাহীন একটি মানুষ যে লন্ডনে গিয়েছে, সেই লন্ডনে যাওয়ার পরে লন্ডনের প্রধানমন্ত্রী যার সঙ্গে সাক্ষাৎ করেনি। লজ্জাহীন বেশরম একটি মানুষ দেশকে কোথায় ছোট করে দিল যে ইতালিতে গেল, ইতালির প্রধানমন্ত্রী বলতো তার সঙ্গে দেখা করলেন না, সাক্ষাতের সময় দিলেন না। এই বেহায়া মানুষটিকে নিয়ে, এই 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 মতলববাজ এই মানুষটিকে নিয়ে আমার আলোচনা করতে আমার রুচিতে বাঁধে, আমার ঘৃণা হয়, আমার ঘৃণা হয়। কি বুঝেছেন? দেশ এভাবে থাকবে? আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিবেন? আওয়ামী লীগকে নিশ্চিহ্ন জেনারেল আইয়ুব খান 1958 সালে নিষিদ্ধ করেছিল, নিশ্চিহ্ন করতে পারেনি। 1971-এর 25 মার্চ দিনগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা বাঙালির চূড়ান্ত স্বাধীনতা ঘোষণা করেছিলেন। 26 মার্চ সকাল 10:10 জেনারেল ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। তারপরও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলার স্বাধীনতা অর্জন হয়েছে। হাজার বছরের পরাধীন বাঙালি জাতি মুক্তির স্বাদ পেয়েছে
একটি লাল সবুজের পতাকা একটি স্বাধীন সার্বভৌম ভৌগোলিক সীমানা পেয়েছে। আজকে বাংলাদেশ কোথায় গিয়েছে বলেন? আজকে চিৎকার করে বলে একজন রিক্সা শ্রমিক, কি বলে? কান পেতে সরো ইউনুস। কি বলে রিক্সা শ্রমিক? কি বলে দিনমজুর? কি বলে নিম্ন আয়ের মানুষ? কি বলে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা, মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা, ক্ষয়িষ্ঠ মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা কি বলে? চিৎকার করে বলে আমরা এই দেশ ধ্বংস হয়ে করে দিয়েছে ইউনুস। শেখ হাসিনাই পারে একমাত্র এই দেশকে আবার শৃঙ্খলা আনতে। তৈমুর তুষার, আমি একটি বিষয় আলোকপাত করতেই চাই নিজের থেকেই। এই দেশটি কোথায় ছিল? নেত্রী শেখ হাসিনাকে জনগণের আস্থা অর্জন করে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন, তার আগে ৭৫-এর ১৫ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরে যে জেনারেল খনি মোশতাক, ডালিম, শাহরিয়ার নূর, জেনারেল জিয়ারা যখন ক্ষমতা দখল করেছিল, তার সেই বাংলাদেশটা ছিল রাতে রাতে গুলির শব্দ, কামানের গোলার শব্দ আমাদের কানে ভেসে আসতো। ক্যান্টনমেন্টের সেনা ছাউনিতে ছিল এক অস্বস্তিকর পরিস্থিতি। বাংলাদেশ ছিল। সারা বাংলাদেশে এই সামরিক জান্তা এরশাদ থেকে শুরু করে বেগম খালেদা জিয়া সমস্ত রাষ্ট্র কাঠামোগুলিকে ধ্বংস করে দিয়েছিল, বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছিল। আর শেখ হাসিনা সেই বাংলাদেশের সমস্ত রাষ্ট্র কাঠামোগুলিকে শৃঙ্খলায় ফিরিয়ে এনেছিলেন। এটাই ভাল লাগে নাই। সেই রাষ্ট্র যেটা মুখ থুবড়ে পড়েছিল, মানুষ স্বপ্ন দেখত না, মানুষকে স্বপ্নবাজ করে গড়ে তুলেছিলেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এই ক্ষমতা কি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে? বাংলার 18 কোটি মানুষকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। সেই মানুষেরা এখন কোনো অবস্থাতেই মেনে নিতে পারছেন না। আপনি আমার প্রিয় মানুষ, সেই কারণে আমি খোলামেলা একটি আহ্বান রাখতে চাই। আসুন একটি দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দেন প্রতিষ্ঠা হোক, ডক্টর ইউনূস পদত্যাগ করুক এবং শেখ হাসিনা সহ সবাই, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবে ফ্যাসিস্ট না মানব দরদি নেতা? নির্বাচন মানুষ ভোট দিক, সেই ভোটের মাধ্যমেই মানুষ বলবে ফ্যাসিস্ট না জননন্দিত নেত্রী, ফ্যাসিস্ট না জনগণের হৃদয়ের আত্মার আত্মীয় প্রমাণ হবে। কাজেই এইভাবে মব সৃষ্টি করে বিচারালয়কে নিয়ন্ত্রণে নিয়ে সাংবাদিকদের কারাগারে নিক্ষেপ করে সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করে দখল করে কতদিন চলবেন ডক্টর ইউনূস? কতদিন চালাতে পারবে? দেশটি তো ধ্বংস হয়ে যাচ্ছে। কাজেই আমি আপনাকে বলবো যে আজকে যারা বলছেন যার সরকার পরিবর্তনের জন্য, যখন মার্কিন মুল্লুকের কর্তা ব্যক্তিরা বলছেন যার কোন দেশের সরকার পরিবর্তনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কোনো অর্থ ব্যয় করবে না, তখন কি বুঝতে বাকি যে তারা বাংলাদেশের সরকার পরিবর্তনে তারা যে এই ইউনূসকে সামনে রেখে বাইডেন প্রশাসন হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে ইনভেস্ট করে আমাদের জনগণের সরকারকে পরিবর্তন করেছে। কাজেই এর ফয়সালা হবে। মনে রাখতে হবে
বাংলার জনগণ এর প্রত্যুত্তর দিতেই হবে তাদের বাঁচার প্রয়োজনে, তাদের জীবন জীবিকার প্রয়োজনে, তাদের সন্তানের শিক্ষার প্রয়োজনে, তাদের সন্তানের ভবিষ্যতের জন্য। কৃষককে ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ কৃষক তার ন্যায্য মূল্য পায় না, কৃষক সার পায় না। সার পাওয়া যায় আজকে জামাতের কার্যালয়ে। কি চলছে বাংলাদেশে, কি চলছে? আমার ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুরা রেহাই পায় না। ওদের দানবীয়তা, ওদের পৈশাচিকতার কাছে শিশু ধর্ষণ আজ এক স্বর্গরাজ্যে পরিণত করেছে। কাজে কারো জীবন ওদের কাছে নিরাপদ নয়। কি শান্তিময় বাংলাদেশ, কি সুন্দর সুজলা সবলা, শস্য শ্যামলা, স্বপ্নময় এক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন সেই সাজানো বাগান এই দস্যুর দলেরা, এই দস্যু বনহুরেরা তস নস করে দিল। নানক ভাই, এই যে সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়, আমরা দেখেছি দুজনেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সেগুলো খুব ভালোভাবে অনেকগুলো গণমাধ্যম সেগুলো প্রকাশ করেছে। তো সেইখানে আওয়ামী লীগ সভাপতি যেটি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে, অংশগ্রহণমূলক নির্বাচন না হলে আসলে বাংলাদেশে যে স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা সেটি আসবে না, বা সাধারণ মানুষের কাছে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এরকমটি তারা দুজনেই বলেছেন। তো এই যে বক্তব্যটি আন্তর্জাতিক মহলের কাছে, এই বক্তব্য আসলে এই মুহূর্তে গ্রহণযোগ্য হচ্ছে কিনা, বা তাদের দিকে কোনো কেমন সাড়া পাচ্ছেন আপনারা? দেখেন, এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের গর্বের ধন সজীব ওয়াজেদ জয় যে কথা বলেছেন আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে, রয়টার্সের মতো সংবাদ মাধ্যমের কাছে, এই কথাগুলো তো অপ্রিয় সত্য কথা। শুধু কি তারাই বলেছেন, নেত্রী এবং সজীব ওয়াজেদ জয় বলেছেন? বিভিন্ন দেশও তো একই কথা বলছে। নির্বাচন 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 অবশ্যই ইনক্লুসিভ হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে। কাজেই এই দেশে যে কথা নেত্রী বলেছেন, দেখেন, নেত্রী তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ছিলেন। সর্বোচ্চ আদালতের রায়ের কারণে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের বিরুদ্ধে ছিলেন। কিন্তু দেখেন কি খোলা মেলা ভাবে, সাবলীল ভাবে বলে দিয়েছেন জাতিকে যে দেখুন, আমি তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ছিলাম, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আমি এখন চাই। যদিও আমি পদত্যাগ করিনি, আমি এখন বৈধ প্রধানমন্ত্রী, কিন্তু তারপরও আমি বলবো একটি নিরপেক্ষ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার হোক, সেই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হোক, সেই নির্বাচনের ফলাফল যাই হোক আমি স্বাগত জানাবো, আমি মেনে নেব। এই তো হলো জনগণের নেত্রী শেখ হাসিনা। এই যে আপনাদের বিরোধী পক্ষ থেকে কিন্তু বারবার একটি কথা বলা হচ্ছে যে এই যে আপনারা এখন অংশগ্রহণমূলক নির্বাচন চাইছেন, কিন্তু যখন ক্ষমতায় ছিলেন তখন অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করেননি। তো এর কি জবাব দেবেন? দেখেন, আমরা সব সময় অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছি। আপনার নিশ্চয়ই মনে আছে, এই অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার কাছে টেলিফোন পর্যন্ত করেছিলেন, তাদের প্রতিনিধি দল নিয়ে বৈঠক করেছেন, চা খেয়েছেন এবং বেগম খালেদা জিয়াকে টেলিফোন করেছেন। কিন্তু বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুর রক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই সম্মানটুকু দেননি। টেলিফোনে
যে সাধারণ সৌজন্যতা দেখাতে হয়, সেই সৌজন্যতাটাও সেদিন দেখাননি তিনি। তিনি কেমন যেন অসামাজিক ভাবে খেই করে বললেন। এটি জাতি কি ভুলে যাবে? ভুলে যাবার নয়। তিনি তো সব সময় আবেদন করেছে, আসুন নির্বাচনে আসুন। আজকে শেখ হাসিনা নিজেই বলে যে আমরা নির্বাচনে যেতে চাই, তবে সেই নির্বাচনটি হতে হবে গ্রহণযোগ্য নির্বাচন, ইউনুসবিহীন নির্বাচন এবং গ্রহণযোগ্য একটি 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 শতভাগ দল নিরপেক্ষ সরকারের অধীনে, একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা বিভিন্ন নির্বাচনী জরিপগুলো চলছে, আসলে এই জরিপগুলির প্রকাশ হওয়ার কারণে আসলে সরকার, বিএনপি, জামাত যারা ভেবেছিলেন যে আওয়ামী লীগকে মারপিট, খুন খারাপি, আগুন দিয়ে ভয় দেখিয়ে এই লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীকে কারাগারে রেখে তারা নির্বাচন করবে। আমি আপনার মাধ্যমে বলতে পারি, এই দেশকে নিয়ে যেন কেউ খেলা করে না। আমরাও বলে দিচ্ছি যে এই আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন বাংলার মাটিতে হবে না। নো শেখ হাসিনা, নো ইলেকশন, নো ভোট, নো ভোট। আমরা কোন অবস্থাতেই এই নির্বাচন হতে দেব না। কোনোভাবেই ইউনুসের অধীনে নির্বাচন হতে পারে না, পারে না, বাংলার জনগণ হতে দেবে না ইনশাআল্লাহ। এই যে আপনি যেটি বলছিলেন যে নির্বাচন অনুষ্ঠিত হতে দেবেন না, কিন্তু ইউনূস সরকার বা বর্তমান যারা ক্ষমতায় আছে তারা যদি শেষ পর্যন্ত একটি একতরফা নির্বাচনের দিকে যায়, সেক্ষেত্রে আওয়ামী লীগ কি করবে বা আওয়ামী লীগের পথ কি হবে? একটি করুণ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে ডক্টর ইউনূসকে। পালাবারও পথ পাবে না। পালাবারও পথ পাবে না। এই যে পালাবার পথ পাবে না বলছেন, নানক ভাই, পালাবার পথ পাবেন না বলছেন, ওই নির্বাচন করে শান্তিতে থাকতে পারবে না। ওই নির্বাচন পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ বেগম খালেদা জিয়া, ওই যে শুরুতেই আমি বলেছিলাম, জিজ্ঞাসা করুন 15 ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে বেগম খালেদা জিয়ার কাছে। বেগম খালেদা জিয়া জানেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে, একতরফা নির্বাচন করে 15 দিন, 15 ডেজ বেশি ক্ষমতায় থাকতে পারে নাই। কাজে কেউ যেন এই আকাশ কুসুম কল্পনা না করে। ইট ইজ আওয়ামী লীগ। ভাই, আপনি পালাবার পথ পাবে না বলছিলেন, কিন্তু এই কয়েক সপ্তাহখানেক আগেই বাংলাদেশে একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, সেফ এক্সিট, এবং ইউনূস সরকারের পক্ষেরই কয়েকজন বলছিলেন যে উপদেষ্টাদের মধ্য থেকে কয়েকজন সেফ এক্সিট নেওয়ার জন্য আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছে। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমি তো সে কথা আমি বলেছি যে তাদেরই একজন অত্যন্ত তাদের নির্ভরযোগ্য একজন বলেছেন যে অনেকেই আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছে সেফ এক্সিট পাওয়ার জন্য। আমিও বলতে চাই, আরো একটু সঙ্গে যুক্ত করে অনেকেই সুটকেস, ব্রিফকেস, বিছানা পাটি সব গুছিয়ে বসে আছে, কখন তাদেরকে ছেড়ে যেতে হবে। কারণ এই লোকগুলি এসেছে, ইউনূস সহ তার এই উপদেষ্টা মন্ডলী সহ আরো কিছু লোক বিভিন্নদেরকে বসিয়েছেন। এরা কারা? বাংলাদেশের নাগরিক।
এরা বিদেশের নাগরিক। আমেরিকা, লন্ডন, ইউকে, জাপান, জার্মান, ফ্রান্স, এইসব এলাকা স্থায়ী নাগরিক। তাদেরকে নিয়ে এসে দেশ চালাতে চায়। কোন দেশ? এই দেশ সম্পর্কে ধারণা আছে? এই দেশের রাস্তাঘাট চেনে? এই দেশের গ্রামগঞ্জ চেনে? এই দেশের মানুষকে চেনে? এই দেশের কৃষককে চেনে? এদেশের শ্রমিককে চেনে? এদেশের গার্মেন্টস শ্রমিকদের চেনে? গার্মেন্টস শিল্প সম্পর্কে ধারণা আছে? কাজে এই মানুষগুলি দিয়ে দেশ চালাতে গিয়ে এই মানুষগুলি জগদ্দল পাথরের মতো আমাদের বাংলার জনগণের মাথার উপর চেপে বসে আছে। এই পাথর আমাদের ভাঙতেই হবে। এ পাথর আমরা ভাঙবই। এ জগদ্দল পাথর আমরা অপসারণ করবই ইনশাল্লাহ। বাংলার জনগণ এ পাথর, এই জগদ্দল পাথর অপসারণ করবেই ইনশাল্লাহ। নাক ভাই, আমরা একদম অনুষ্ঠানের শুরুতে যে বিষয়টি নিয়ে একটু আলোকপাত করেছিলাম, সেটি হলো যে তারেক রহমানের দিক থেকে যে একটি অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসার যে আশঙ্কা করা হচ্ছে, এ ধরনের আশঙ্কার বিষয়ে আপনি কি মনে করেন? দেখেন, তারেক রহমান সাহেব, আমি শুরুতেই বলেছি, রাজনীতিতে একটি অপরিপক্ক মানুষ বলে আমি মনে করি। তো তারেক রহমান সাহেব কি কারণে বলেছেন তিনি বলতে পারবেন। তবে তিনি তো নিশ্চয়ই কিছু বুঝছেন এবং বুঝতে পারছেন, নতুবা গদ গদ করে হাসতে হাসতে হযরত শাহজালাল বিমানবন্দরে নেমে একদম, শুনেছি আজকান চোখা বলে আমাদের বরিশালের ভাষায়, আজকান চোখা যে গিয়েই প্রধানমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব নেবেন। তো আমরা কত কিছুই না দেখলাম, আমরা শুধু সময়ের অপেক্ষায় আছি। তবে তারেক রহমান অবশেষে বুঝতে পেরেছেন যে কি হচ্ছে দেশে। বিএনপির একাধিক নেতাকে তো বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি, এরকম শোনা যাচ্ছে। দেখেন, আমি তো বললাম যে আরো অনেক কিছু দেখার জন্য তারেক রহমানদের অপেক্ষা করতে হবে। তারেক রহমানদের অপেক্ষা করতে হবে। বিএনপি নামক দলটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জনগণের কাছে একটি লুটেরা, লুটপাটকারী, অগ্নিসংযোগকারী, নারী ধর্ষণকারী দল হিসেবে পরিচিত হয়েছে। সেই দলটি সুযোগ না, ভোট তো দূরের কথা, দেশের ভিতরে কোনো কিছু করার সুযোগ নেই। অনেক কথা বলতে ইচ্ছা করে, এখনো সময় হয়নি বলা। সময় হলে দেখতে পাবে যে এই বিএনপি তার শেষ অস্তিত্ব রক্ষার জন্য, এতদিন তো তারা মামা ভাগ্নে ছিলেন, এখন দেখি মামার অবস্থা কি হয় আর ভাগ্নার অবস্থা কি হয়। শুনেন তৈমুর তুষার, আমার বাড়ি বরিশাল, আপনি জানেন। সেই বরিশালে মগদেশে একটা ভাষা আছে। একজনই জিজ্ঞাসা করছে যে এই দেশে ভালো মানুষ কারা? মোরা আর মোর মামুরা। তো উনরা বিএনপি আর জামাত, এই মামু ভাগ্নার দলের মামু ভাগ্নারা
হলো ভালো মানুষে পরিণত হয়েছিল। ওদের চেহারাটি অনেক দিন পরে এই প্রজন্ম আবার দেখেছে, এই প্রজন্ম আবার বুঝতে পেরেছে যে হোয়াট ইজ বিএনপি, হোয়াট ইজ যুবদল ছাত্রদল টের পেয়েছে। তবে দুঃখ কি জানেন? দুঃখ হলো এই বিএনপি, এই তারেক রহমানের নির্বুদ্ধিতার কারণে অথবা সজ্ঞানে দেশে জামাতকে প্রতিষ্ঠা করলেন, শিবিরকে প্রতিষ্ঠা করার অপবাস চালানে। এর খেসারত দেশকে তো দিতেই হবে, কিন্তু সবচেয়ে বড় সবচেয়ে দল হিসাবে সবচেয়ে আমার এই কথাগুলো আমি আশা করি আপনি ধরে রাখবেন। আগামীতে মিলিয়ে দেব আমি 2 2 4 আর 2 2 4। ভাই ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে যাবার আগে আসলে আমরা একটু আওয়ামী লীগের সাংগঠনিক বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইবো। সেটা হচ্ছে যে বাংলাদেশে তো দলের নেতাকর্মীরা অনেক জুলুম নিপীড়নের মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি, এবং প্রচুর নেতাকর্মী রাস্তায় নামছে, তারা গ্রেপ্তার হচ্ছে, আবার অন্যরা সাহস করে সামনে আসছে, মিছিল নিয়ে সামনে আসছে, গ্রেপ্তার হচ্ছে। এই ধরনের একটি চক্র যেন আওয়ামী লীগ নেতাকর্মীদের জীবনে দুর্ভোগের চক্র নেমে এসেছে। তো এই পরিস্থিতিতেও তাদের দিক থেকে আমরা যখন লাইভ করছিলাম অনেকেই কমেন্ট করেছেন যে আমরা এত জুলুম নির্যাতন সয়ে নিজেরা কাজ করছি, মাঠে নামছি, ঝুঁকি নিচ্ছি, কিন্তু কেন্দ্রীয় নেতারা অনেকেই এখনো বিভাজনের পথে আছে, নিজেরা নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে পারছেন না। মানে এই অভিযোগে, তৃণমূলের এই অভিযোগের কি জবাব দেবেন? দুটি অংশ, এই দুটি অংশের আমি দিয়ে কথা বলবো। প্রথম কথাটি আমি উত্তর দিচ্ছি, যারা আপনার এই অনুষ্ঠান অর্থাৎ বেঙ্গল নিউজের এই অনুষ্ঠান শুনছেন, আমি সেই কষ্ট ক্লেশে থাকা, অর্ধাহারি অনাহারি থাকা আমার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীকে বলবো যে বিভাজনের কথা যারা বলেন তারা বিভ্রান্তির চোরাবালিতে রয়েছেন। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কোনো বিভাজন নেই। আমি হলফ করে বলছি, আমরা এক নেত্রী, এক নেতা, শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। এই গল্প, এই বিভাজনের গল্প, এই গল্প গল্পই। 2, আজকে বাংলাদেশে প্রায় 2.5 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী কারাগারে রয়েছেন। কারাগারে 3 ধরনের টাইনি। এর বড় আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিছিল করছেন। এই গতকালকেও 32টি মিছিল হয়েছে, আজকে 42টি মিছিল হয়েছে। গ্রেপ্তারকেও তারা ভয় পাচ্ছে না। দেখেন, আওয়ামী লীগ নামক দলটি 75 বছরের দল। 1949 থেকে 2025 এই অবধি যদি আপনি যদি টোটাল পোস্টমর্টম করেন, তাহলে আমি বলবো পৃথিবীতে বাংলাদেশ আওয়ামী লীগের মতো কোন রাজনৈতিক দল নেই যে দলটির উপর এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন, এত নিপীড়ন, এত হত্যা, এত গুম, এত দলটি বৃহত্তম রাজনৈতিক দল এবং বৃহত্তর জনগোষ্ঠীর আস্থা নিয়ে থাকা একটি রাজনৈতিক দল আজও আছে। আমি আমার নেতা কর্মী আপনার মাধ্যমে বিভিন্ন কমেন্ট লিখছেন,
তাদেরকে আমি বলবো, আমার বন্ধুরা, আমার সহযোদ্ধা ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশনা দেন, আমাদের নেতৃত্ব দিয়ে চলেছেন। তিনি তৃণমূল পর্যায়ে কথা বলেছেন, তিনি অত্যন্ত সুস্থভাবেই সুস্থ রয়েছেন, তিনি দৃঢ় মনোবল নিয়ে আছেন। সেই কারণেই আমরাও দৃঢ় মনোবল নিয়ে আছি এবং আপনারাও কিন্তু গ্রাম গঞ্জে তৃণমূল পর্যায়ে আপনারাও মনোবল নিয়ে আছেন। এই মনোবলই হলো আমাদের শক্তি। এই শক্তিকে আরো শক্তিশালী করে আমরা যে কর্মসূচিগুলি বাস্তবায়ন সফল করেছেন আপনারা, আগামীতে আরো কর্মসূচি আসছে। আগামী 13 তারিখ এই অবৈধ সরকারের অবৈধ আইসিটি ট্রাইব্যুনাল নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে দায়েরকৃত মামলা রায়ের দিন ধার্য করবেন। আপনারা প্রস্তুত থাকুন। অগ্নিগর্ভার মতো ফেলে পড়তে হবে। 13 তারিখ কর্মসূচি আসছে, বড় আকারের কর্মসূচি। সেই কর্মসূচিকে আমাদের প্রাণ উজাড় করে, আমাদের নেত্রীর মুখের দিকে তাকিয়ে আমাদেরকে সেই কর্মসূচি সফল করতেই হবে। এবং আগামীকাল, এখন প্রায় আজ হয়ে গিয়েছে 3রা নভেম্বর, আমি 3রা নভেম্বরের জেল হত্যা দিবসে সেই জাতীয় 4 নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী সাহেবের, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সাহেবের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, বিনম্র শ্রদ্ধা জানাই। আসুন বন্ধুগণ, এই আওয়ামী লীগ সম্পর্কে বঙ্গবন্ধু বলেছেন, আমাদের দাবায় রাখতে পারবো না। আমি জানি কষ্ট হচ্ছে, ক্লেশ হচ্ছে, সন্তান মারা গেলে দাফন করতে যেতে পারেন না, মা মৃত্যুবরণ করলে শেষবারের মতো মায়ের মুক্তি, মায়ের জানাজা পড়তে পারেন না। আমি জানি বাবা মৃত্যুবরণ করলে তার জানাজায় যেতে পারেন না। এই নমরুদেরা সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। গ্রেপ্তার কিন্তু কাউকে যদি জানাজায় নিয়ে আসে, তাহলে হাতে হ্যান্ডকাপ বেঁধে ডান্ডা পরিয়ে তারপরে নিয়ে আসে খুব অল্প সময়ের জন্য। কি পৈশাচিকতা ওরা করে। আমাদের প্রিয় নেতা, এককালের তুখোড় যুব নেতা, ৭১-এর বীর মুক্তিযোদ্ধা, সাবেক মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ হুমায়ুন অসুস্থ হয়েছে, চিকিৎসা করেনি, অসুস্থ হয়েছে, বারান্দায় ফেলে রেখেছে, অসুস্থ হয়েছে, তারপরেও মৃত্যুবরণ করেছে বিনা চিকিৎসায়। মেরে ফেলা হলো, তার হাতে হাত করা পড়া অবস্থায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আমি শুধু বলবো আপনাদেরকে, আমার সহযোদ্ধা ভাইরা, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আপনারা শক্তি সঞ্চয় করুন, আপনারা মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে, আমরা ঐক্যবদ্ধ থেকে এই লড়াই, যুদ্ধ একটি আদর্শিক যুদ্ধ। এই লড়াই আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের চেয়েও একটি শক্তিশালী যুদ্ধ। এই যুদ্ধে আমাদের জয়লাভ করতেই হবে। মনে রাখতে হবে, ওরা ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে যে কারণে হত্যা করেছে, ঠিক একই লক্ষ্য নিয়ে ওরা আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাথে থাকা বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাকে
নির্মমভাবে হত্যা করতে চেয়েছিল। ওই একই আন্তর্জাতিক শক্তি যারা আমার ৭১-এর মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছে, সেই পরাজিত শক্তি আস্তে 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 শক্তি সঞ্চয় করে সংঘবদ্ধ হয়ে তারা সময়ের অপেক্ষায় ছিল। তারা একটি সময়কে বেছে নিয়ে আন্তর্জাতিক শক্তির সমর্থন নিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। কাজেই এই দুর্ঘটনা, এটি একটি দুর্ঘটনা। যারা এই নির্মমতা চলেছে, নিষ্ঠুরতা চলেছে, তাদেরকে বলতে চাই, করায় গন্ডায় যারা আমাদের পবিত্র ৩২ স্তম্ভকে ভেঙে দিয়েছে, বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে, করায় গন্ডায় তার হিসেব বুঝে নেব আমরা। আমাদের যাদেরকে হত্যা করেছে, যাদের বাড়ি পুড়িয়েছে, সব তালিকা আমাদের কাছে রয়েছে। এই তালিকা ধরেই আপনাদের কাছ থেকে আমরা এর করায় গন্ডায় আমরা হিসাব বুঝে নেব ইনশাল্লাহ। আমি আপনার মাধ্যমে সবার কাছে আমি আকুল আবেদন জানাবো, আপনারা ১৩ তারিখকে সামনে রেখে আপনারা ঐক্যবদ্ধ হন। আপনার ঢাকায় আমরা ১৩ তারিখে আমরা লকডাউন দিয়েছি, লকডাউন, সকাল সন্ধ্যা লকডাউন। সেই লকডাউনকে সফল করার জন্য আপনারা ঝাঁপিয়ে বলুন। ১০ তারিখ থেকে ১০, ১১, ১২, ১৩ যেন রাজধানী ঢাকা শহর যেন আমাদের দখলে থাকে, জয় বাংলার দখলে, মুক্তিযোদ্ধাদের দখলে। আমি শেষতক আপনার মাধ্যমে বলে যেতে অনুরোধ রাখতে চাই, দেশের শিল্পী, সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সকলকে আসুন। এই দেশ আমাদের, এই দেশ কোন স্বপ্নে প্রদত্ত মহৌষধ নয়, বা কোন দলিল দস্তাবেজের মধ্য দিয়ে দেশ আসেনি। ৩০ লক্ষ লোকের রক্তের বিনিময়, ৩ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময় যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সে বাংলাদেশকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির কাছে আত্মসমর্পণ করতে পারে না। কাজেই আমাদের লড়াই আরেকটি মুক্তিযুদ্ধের লড়াই। আমাদের এই লড়াই আমাদের জিততেই হবে। থ্যাংক ইউ। জয় বাংলা, জয় বাংলা।